আসসালামু আলাইকুম সবাইকে। যারা পিটি রিডিং এ স্ট্রাগল করতেছেন তারা চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। তাদের জন্য একটি সুখবর রয়েছে। গতকাল রাতে আমি আমার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছিলাম যেখানে আমি একজন স্টুডেন্টের স্কোর শেয়ার করেছিলাম। উনি মেইনলি আমাদের যে ২ দিনের ফ্রি পিটি মিনি কোর্স ছিল সেখানে রেজিস্ট্রেশন করেছিলেন। এরপরে উনার কিছু প্রবলেমের কথা আমাদেরকে জানান এবং উনার মার্চের ১৬ তারিখ এক্সাম ছিল। তো মার্চের একেবারে শুরু থেকে উনাকে মোটামুটি ৫ থেকে ৬টা ক্লাস আমরা নিতে পেরেছিলাম। সো আনফরচুনেটলি কোনো একটা কারণে ওনার সাথে পরীক্ষার ২-৩ দিনের আগ থেকে ওনার সাথে ওরকমভাবে যোগাযোগ করা হয় নাই। যার কারণে এক্সাম সেন্টারে যে প্রোস অ্যান্ড কনস যেগুলি থাকে ওনাকে ওইগুলি ঠিকঠাক মতো বলতে পারি নাই আমরা। সো উনি যখন এক্সাম সেন্টারে গেলেন তখন উনি কিন্তু মাইক্রোফোনের প্লেসমেন্টটা ঠিক মুখের কাছে রেখেছিলেন। যার কারণে উনার ব্রেথিং সাউন্ডটা অনেক বেশি এআই নিয়ে নেয়। সো এআই বেশি নোট ডাউন করে ওনার ব্রেথিং সাউন্ডটা ওনার কনটেন্টের চাইতে। যদিও ওনার ফ্লুয়েন্সি ছিল এবং মাঝে মধ্যে কিছু প্রোনাউন্সিয়েশন ধরতে পারা গেছে। যার কারণে ওনার শুরুতে যে ওনাকে মার্কটা দেওয়া হয় সেটা ছিল 39 স্পিকিংয়ে। কিন্তু উনি আমার কাছে ক্লাস করার সময় আমার কাছে মনে হয়েছে যে উনি এটলিস্ট 70 বা 70 প্লাস মার্ক পাওয়া ডিজার্ভ করে সবসময়। সো উনাকে আমি সেইভাবেই সবসময় মেন্টালি প্রিপেয়ার থাকতে বলেছিলাম যে আপনি ডেফিনিটলি স্পিকিং একটা খুব ভালো মার্ক পাচ্ছেন এবং সাথে সাথে লিসেনিংও একটা ভালো মার্ক পাবেন। সো আমি যখন উনার ফার্স্ট ইয়ারের স্কোরটা দেখি আমি খুবই অবাক হই। কারণ উনার এরকম একটা স্কোর পাওয়ার কোনো কথা না। উনার আরও ভালো স্কোর পাওয়ার কথা। স্পেশালি আমি যখন দেখলাম যে লিসেনিংয়ে উনার স্কোরটা ভালো, তখন আমি আসলে জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা শুরু করলাম এবং আমি বুঝতে পারলাম যে উনার আসলে মেইন প্রবলেমটা ব্রেথিং প্রবলেম। অর্থাৎ উনি যখন মাইক্রোফোনটা একেবারে মুখের কাছে নিয়ে নেয়, তখন উনার কনটেন্ট অর্থাৎ যে ওয়ার্ডগুলি উনি উচ্চারণ করেছে, সেই ওয়ার্ডগুলি ক্লিয়ারলি এআই নিতে পারে নাই অথবা মিসপ্রোনাউন্স হিসেবে ওরা ধরেছে। সো যার কারণে ওনার স্পিকিংয়ে কিন্তু অনেক কম মার্ক আসছে এবং লিসেনিংয়ে মোটামুটি একটা ভালো মার্ক আসে। সো এরপর আমি ওনাকে সাজেস্ট করলাম যে রিস্কোরিং করার জন্যে। সো উনি শুরুতে অনেক বেশি কনফিউজ ছিল। এরপরে উনি ওনার ফ্যামিলি মেম্বারের সাথে কথাবার্তা বলে উনি ফাইনালি রিস্কোর করেন এবং মোটামুটি ১ থেকে ২ দিনের মধ্যেই উনি ওনার রেজাল্টটা পেয়ে যান। এবং ওনার রেজাল্টে কিন্তু অভাবনীয় একটা পরিবর্তন আসে এবং যেরকমটা আমরা আশা করেছিলাম ঠিক সেরকমটাই উনি রেজাল্ট পেয়ে যান। সো এইটা ছিল জাস্ট একটা স্টেপ যে আপনি রিস্কোরটা কীভাবে করবেন। এটা একটা সাহসের একটা বিষয়। আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে যে না, যে স্কোরটা আমি পাইছি এটার চাইতে এক বেশি আমি পাইতে পারি বা এর চাইতে ভালো পাইতে পারি। রিস্কোরের ফ্যাক্টটা হইতেছে আপনি টোটাল ২০,০০০ টাকা দিয়ে আপনাকে রিস্কোর করা লাগবে। বাট আপনার স্কোর যদি বাড়ে বা কমে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুরা টাকাটাই রিফান্ড পাবেন। সো আপনার মধ্যে যদি কনফিডেন্ট থাকে তাহলে আপনি ডেফিনেটলি রিস্কোর করেন। কারণ রিস্কোর করে অনেকেই রেজাল্ট চেঞ্জ আনতে পারতেছে। ঠিক আছে? আপনি কোনো রকম ইউটিউব বা ফেসবুক গ্রুপ বা এই টাইপের যেই মানুষজনের যে ভুয়া কথাগুলি আছে, যেমন আমি যখন ওনাকে বলি যে রিস্কোর করার ক্ষেত্রে উনি কিন্তু বারবার আমাকে বলতেছিল যে ভাইয়া আমি অনেক জায়গায় দেখলাম যে রিস্কোর করার কারণে কোনো রকম চেঞ্জ আসতেছে না স্কোরের ক্ষেত্রে। সো উনি অনেক বেশি ডাউট আমাকেও দিচ্ছিল। সো আমিও কনফিউজড হয়ে যাচ্ছিলাম।